না যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আর একটা দেশে যাইবো আমন্ত্রণে, আর তাকে ওখানে গ্রেপ্তার করব। দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নীতিটা এখন তারেক রহমান এটা বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাইতেছি, এমনি আলোচনাতেও পাইতেছি। এই যে বলাৎকার বাহিনী যারা আছে তারা বলতেছে যে তারেক রহমান যদি ভারতে যায় তাকে গ্রেপ্তার করব, গ্রেপ্তার করে হাসিনারে পাঠাইব। তো যাই হোক, এটা হলো তাদের ব্যাপার। আমি আপনাকে কিছু তথ্য দেই দাদা। তথ্য হলো কি, দেখেন, বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের হানিমুন পিরিয়ড শেষ। যে কোনো সরকার ক্ষমতায় আসলে 6টা মাস জনগণ অপেক্ষা করে যে নতুন সরকার, দেখা যাক কি হয়। তাহলে এখন কিন্তু হানিমুন পিরিয়ড শেষ। সরকারের এই 6 মাসে একেবারে নিট তথ্য দিয়ে আমি আপনাকে 900 গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে, 10 লক্ষ শ্রমিক বেকার হয়েছে এই সরকারের আমলে। তার মূল কারণ হলো বিদ্যুৎ নাই, গ্যাস নাই। শুধু যে 10 লক্ষ, এই সরকার তো প্রতিশ্রুতি দিয়ে আসছে 1 কোটি, 1 বছরের মধ্যে 1 কোটি মানুষকে কর্মসংস্থান দেবে। তার মধ্যে এখন দেখা গেল যে সরকারের প্রথম 6 মাসে 10 লক্ষ শ্রমিক বেকার। এদের হাহাকার যদি দেখতে চান, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, এই শ্রমিক এলাকায় আপনার যাইতে হবে। অনেকেই দেহ বিক্রি করতেছে, শ্রমিকরা দেহ বিক্রি করতে বাধ্য হইতেছে, কারণ স্বামী অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো বাসা ভাড়া নাই। এই হলো একটা বড় ধরনের হাহাকার। 2 নম্বর, এই যে নাগরিক জীবনটা, আমি যেখানে বসা আছি, যখন বিদ্যুৎটা চলে যায় দাদা, এইদিকে বড় বড় ভবন, জেনারেটর যখন চালু হয় তখন একটা সুস্থ মানুষও পাগল হয়ে যাবেন। এত বিকট শব্দ, মনে হলো যে দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা ভুতুরে পরিবেশ। কেউ হার্টের রোগী থাকলে তো মারা যাবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি দাদা, এগুলো হলো যদি আপনি যদি এইখানে বা আপনার ওখানে এই পরিস্থিতিতে না পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে যখন বিদ্যুৎটা চলে যাচ্ছে তখন এই বড় বড় ভবনগুলোতে আপনার বড় বড় জেনারেটর আছে। এই জেনারেটর গুলো একযোগে চালু হয়, তখন যুদ্ধের যে ট্যাঙ্কের আওয়াজ, এর চাইতে আওয়াজ বেশি হয়। আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি যদি বাসায় থাকি। তাহলে এইরকম ভাবে চলে প্রতিদিন 2 ঘন্টা 2 বার। তারপরে বাসায় গ্যাস থাকে না, সকালে কতক্ষণ থাকে, আবার আসে বিকালে। এখন জনগণ বলতেছে যে শেখ হাসিনা তো এগুলো নিয়ে যায় নাই দেশের বাইরে, তাহলে আমরা তো এরকম ভয়ানক বিপদের মধ্যে ছিলাম না। শেখ হাসিনা চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক, আমাদেরকে তো নিরবিচ্ছিন্ন ভাবে গ্যাস দিতে পারছে, বিদ্যুৎ দিতে পারছে। এটা হলো এই সরকারের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। কারণ এখন মুখে মুখে বলতেছে যে তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল না, খালি শেখ হাসিনাকে আনতে হবে। এই দেশ শেখ হাসিনা ছাড়া চলবে না। এখন ভুক্তভোগী যারা, তারা সবাই বলতেছে
এই একই কথা। আর জনগণ আরো বিগড়ে গেছে যে দেখেন, যে ইউনূস চোরা, হাজারের অধিক শিশু মারা গেল এই যে হামের কারণে, তারপরে সে বাংলাদেশটাতে জঙ্গিবাদ কায়েম করে দিয়ে গেছে। তার কোনো বিচার বাংলাদেশটাতে, সে জঙ্গিবাদ কিন্তু অলরেডি কায়েম করে দিয়ে গেছে সে টোটাল। আরো একটা পয়েন্ট আপনাকে বলি, জামাত, এনসিপি, বিএনপি এখন কিন্তু আলাদা কিছু নাই, এটা জনগণ এদের ধাপ্পাবাজি ধরে ফেলছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হইল, আর জামাত দিছিল হলো কর্নেল অলিকে দাঁড় করাইছিল প্রেসিডেন্ট পদে। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তখন দেখেন জামায়াতের এমপিরা তাকে ধরে গলায় এই চুমা খাইতেছে কপালে। এই ছবি দেখেন ভাইরাল হয়েছে। তাহলে কি বুঝলেন এবার? অর্থাৎ এই যে বাংলাদেশটাকে যে জঙ্গিস্থান করে দিচ্ছে, এখন জনগণের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর ইউনূসকে ডাইন পাশের চেয়ারে কিন্তু উনি বসাইছে। ডক্টর ইউনূসের আমলের যত ধরনের অপরাধ, হত্যা, মবক্রাসী, অভ্যুত্থানে যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে, ডক্টর ইউনূসের 18 মাসে তার 18 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। মবক্রাসিতে হত্যা, অগ্নিসংযোগ, তারপরে এই যে ইচ্ছাকৃত ভাবে হামের টিকা বন্ধ করে দিয়া, এখন সব দোষ এই সরকার দিতেছে যে গ্যাস নাকি, গ্যাসের যে চুক্তি ছিল এগুলা বন্ধ করে দিছে ডক্টর ইউনূস। তাহলে ডক্টর ইউনূস যদি বন্ধ করে দিয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূসের বিচার করতে দেয় না কেন? এই সরকার তো ডক্টর ইউনূসের কোনো বিচার করতে দিতেছে না। যত মামলায় পর্যন্ত হয়েছে, কোন মামলাই সরকারের হস্তক্ষেপের কারণে গৃহীত হইতেছে না। এখন ক্ষমতার পালাবদল তো যা দেখতেছি, তো যদিও এখন মানুষ আর ভয় পাইতেছে না, প্রকাশ্যই বলতেছে যে শেখের বেটি ছাড়া এই দেশ চলবে না। চারিদিকে যখন আওয়াজ উঠছে, আগে যেমন ভয় পাইতো মানুষ, এখন কিন্তু ওই যে বললাম, এই যে শ্রমিক বেকার হইতেছে, কারখানা বন্ধ হয়ে যেতেছে, তারপরে এই যে মানুষ, আমরা নাগরিকরা এত বিরক্ত হয়েছি। আমি শান্তিনগর এলাকায় থাকি, এখানে 365 দিনে বছর একদিনও বিদ্যুৎ যায় নাই শেখ হাসিনার আমলে, একদিনও গ্যাস যায় নাই। এলাকাটা এই কারণেই বললাম, ঢাকা শহরের কোনো এলাকাতেই যায় নাই। তাহলে এখন এগুলো গেল কই? এখন কি শেখ হাসিনা এগুলো নিয়ে গেছে? এগুলো আমার কথা না, এটা হলো জনগণের কথা। জনগণ যখন মুখে মুখে এগুলো বলতেছে, এখন তারেক রহমান ওনার বিপদ আজ করতে পারছে কিনা আমি জানি না। বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর যে 2-4 জন চৌকস গোয়েন্দা অফিসার আছে এখন, তার মধ্যে কিন্তু রয়ের প্রধান একজন। উনি এবং উনার আরো 2-3 জন সহযোগী আইসা উনাকে যা বলার বলে গেছে। এটাতেও যদি উনি না বুঝে থাকে, বাংলাদেশটাকে এখন এই সরকার কয় দিকে চাপে পড়ছে দেখেন। ইউএস, ইউকে মানে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সবাই বলতেছে, সবাই চাইতেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হয় নাই, শেখ হাসিনাকে দ্রুত ফিরাও।
এটা কিন্তু তারা স্পষ্ট এই সরকারের কাছে, ওই যে আল গোর আসছিল, আরো বিভিন্ন ভাবে বার্তা দিতেছে কিন্তু, যে না হলে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এটা কন্ট্রোল করা যাবে না। তাইলে সরকার তো একটা চাপে পড়ছে, কিন্তু এই চাপে যে সরকার পড়ছে, ওই দিক দিয়া শেখ হাসিনা আবার ঘোষণা দিয়ে বসছে সে যে কোনো সময় বাংলাদেশে ঢুকবে। 2 নম্বর চাপে পড়ছে। 3 নম্বর চাপে পড়ছে যারা বিএনপি করে তারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। কারণ পেটে যখন ভাত না থাকে, আপনি যখন চাকরিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন তো আর আপনি এই সরকারকে সমর্থন দিবেন না। আপনার নাগরিক জীবন যখন অতিষ্ঠ, এই যে আমাদের, তখন কি আমি এই সরকারকে সমর্থন দিব, নাকি সরকারকে বিদায় হইতে বলবো? যে ফ্যাসিস্ট ছিল, চুরি করছে, ডাকাইতি করছিল শেখ হাসিনা, তাকেই আমাকে দরকার। কারণ আমরা তখন নির্বিঘ্নে জীবনযাপন করছি, আমাদের কারেন্ট ছিল, গ্যাস ছিল, সব ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল, তাহলে তাকে দরকার। এখন এই চতুর্মুখী একটা চাপে পড়া সরকার খুব দ্রুত তাদের প্রেসিডেন্ট পরিবর্তন করলো, খুব দ্রুত। দেখেন, এই প্রেসিডেন্টকে যদি তারা যখন ক্ষমতায় আসছিল তখন পরিবর্তন করতো তাহলে কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু তখন পরিবর্তন করে নাই। সরকার যখন মনে করছে যে বিপদে পড়ে গেছে, যে কোনো সময় এই রাষ্ট্রপতি তার সরকারকে ভেঙে দিতে পারে, ফেলে দিতে পারে, শেখ হাসিনা চলে আসতে পারে, তখন তড়িঘড়ি করে তারা দেখেন রাষ্ট্রপতি পরিবর্তন করছে। তারা মন্ত্রী পরিষদে তাদের সাথে নামকাওয়াস্ত দল যারা আন্দোলনে ছিল তাদেরকেও কিন্তু নিতে আসে। এই যে আমদানির রহমান পাথরে নিচে, ওইদিকে নুরুরে নিচে, সাকিরে নিচে, আরো কয়েকজন মন্ত্রী পরিষদ 5 জন তারা কিন্তু বাড়াইছে। কিন্তু সরকার বুঝতে পারতেছে যে কিন্তু সরকারের এখন কোনো উপায় নাই। এখন সরকারের চারিদিকে চাপে পড়ার কারণে জাতিসংঘ যেটা চাচ্ছে, আল কায়দা কিন্তু তারেক রহমান ভালো করেই চিনে যে বাংলাদেশে কারা জঙ্গি। জাতিসংঘ কি চাইতেছে, ভারত কি চাইতেছে। দাদা, বাংলাদেশে তো ভারত কোনোদিনই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দিবে না। দিলে তাদের ভারত মাতার অখণ্ডতার প্রশ্নে সমস্যা আছে। এই 4200 কিলোমিটার যে বর্ডার আছে, এটা ইনসিকিউর হয়ে যাবে। এই তারেক রহমান কি এমনি যেতে চাইতেছে না ভারত? সে তো চারিদিকে চাপে এখন দিশেহারা, টলটলমান মানে যে কোনো মুহূর্তে এই সরকার ফল্ট করতে পারে। পুলিশ লাইনে ঢুকে গান বাজনা বন্ধ করে দিতেছে কে? এরা। তাহলে জঙ্গি কারা? তারেক রহমান চিনে না? এই সরকারের জঙ্গির সাথে সহবাস, জঙ্গির সাথে বসবাস, জঙ্গিকে নিয়ে কর্মদিবস। কিন্তু সরকারের জাতিসংঘের চাওয়া হোক, বিশ্বের চাওয়া হোক, আর ভারতের চাওয়া হোক, এই সরকার জঙ্গিদের ত্যাগ করতে পারবে না, আষ্টে পৃষ্ঠে জড়িত। তাহলে এখন এই সরকারি বিদায়ের দ্বার প্রান্তে বলে আমি মনে করি। কারণ আপনি কোনো অবস্থাতেই এই সরকার জাতিসংঘের চাওয়া, ইউরোপীয় ইউনিয়নের চাওয়া, তারপরে ইউকের চাওয়া, ভারতের চাওয়া মোতাবেক এই জঙ্গিদেরকে সরাইতে পারবে না। আর এই কারণে দিশাহারা হয়ে গেছে, ভারত সফরে যাইতেছে। সকালে কয় যাবো, দুপুরে যখন এরা এসে কয় না, এনসিপি বলে তুমি যাইতে পারবা না, তখন কয় যাবো না। বিকেলে আবার কয় যাবো, রাইতে আবার জঙ্গিরে যে বলে তোমার গ্রেপ্তার করবো ভারতে গেলে, তখন কয় না আমি যাব না। এই হলো বর্তমান সরকারের অবস্থা। অর্থাৎ সরকার এখন চারিদিক মিলাইয়া
আরো মন্ত্রী নিব, নাম বলি আমি, মান্না, সাইফুল হক, এটিরও সিরিয়াল রাখছে। মন্ত্রী পরিষদ যত লম্বা হোক, এখন যান বাঁচানো হলো ফরজ। আপনাকে এনসিপি, তাহলে কি এনসিপি জামাত থেকে মন্ত্রী করবে না? না না, ওরা তো বিরোধী, নাম কষ্ট বিরোধী দলে রাখছে তাদেরকে, তারা তো বিরোধী দল, তাদেরকে না, তারা তো একই। এটা দেখতেছেন, এখানে তো কোনো বিরোধী দল দেশে নাই। তাও ওরা এটা একটা অভিনয়, তারাও মাঝে মধ্যে ধরা পড়ে যেতেছে, অভিনয় করতে যেও মাঝে মধ্যে ধরা পড়ে যেতে। বাংলাদেশ কোনো বিরোধী দল। তো আমি এক লাইনে বলি আপনাকে যে সরকার এখন চতুর্দিকে চাপে পিঠাহারা, হয়তো ঘুমিয়ে রয়েছি আমরা, ঘুম থেকে উঠে দেখবো সরকার পরিবর্তন হয়ে গেছে, যে কোনো দিক থেকে হইতে পারে, সরকার সামাল দিতে পারতেছে না। ধন্যবাদ। এ হলো বর্তমান সরকারের অবস্থা। আর কি জানতে চান বলেন? ধন্যবাদ সামাদ ভাই। আমি একটু অপেক্ষা করব, জামিল ভাই আসলে একটু যুক্ত হয়েছিলেন, কিন্তু আবার উনি ডিসকানেক্ট হয়েছেন। জামিল ভাই একটু ইন্টারনেটের সমস্যা। যে বিষয়টা হচ্ছে যে আমরা বলতেছি ক্ষমতার পালাবদল আসন্ন, বা অনেকেই বলছেন, আপনিই বলতেছেন যে কোনো সময়ে তার সড়ক পড়ে যেতে পারে, কিন্তু কিভাবে পড়বে? মানে মানুষ তো কোনো আন্দোলন দেখতেছে না, মানুষ আওয়ামী লীগকে দেখতেছে না, কিভাবে তারেক রহমান সাহেবের পতন ঘটবে বলে মনে করেন? দেখেন, একটা আন্দোলন যদি রাস্তায় থাকে, তাহলে কিন্তু মানুষ বা সরকার সেটাকে ট্যাকেল দিতে পারে। একটা আন্দোলন যদি রাস্তায় থাকে, তাহলে আন্দোলনের গতি প্রকৃতি এটি আমরা বুঝতে পারি। আপনি এর থেকে বড় আন্দোলন আপনি যে কোনো মানে আন্দোলন, একটা আন্দোলন গড়ে উঠতে এটা সরকার দমন করতেও পারে, দেখা যায় তো এটা। কিন্তু এগুলো তো হলো বর্তমান সরকার যে ক্রাইসিসে পড়ছে, এটা তো ছোটখাটো কোনো বিষয় না, যেখানে জাতিসংঘ জড়িত, আমেরিকা জড়িত। আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনোদিনই এত শক্তিশালী বা সংগঠিত আওয়ামী লীগ ছিল না। এখন এখন আওয়ামী লীগ কতটুক শক্তিশালী এবং সংগঠিত, এটা যদি তারেক রহমান জানতো, তাহলে তারেক রহমান আজকেই শেখ হাসিনার ডেকে নিয়ে আপোষ করত, আজকেই। উনি তো এটা জানে না, ওনার জানার কথাও না। উনি দেখে 15ই আগস্ট যায়, কোনো আওয়ামী লীগার নাই। উনি দেখে 21শে আগস্ট যায়, কোনো আওয়ামী লীগার নাই। ওনারা অনেক খুশি আছে। তো আমি আপনাকে বলি, শুধুমাত্র ডিজিটাল যুগের কারণে বাংলাদেশে যদি 4 কোটি আওয়ামী লীগার থাকে, আমি 6 কোটির মধ্যে থেকে বাদ দিলাম, যদি 4 কোটি থাকে, এই 4 কোটি আওয়ামী লীগারই প্রতিদিন রাত্রে তারা এক জায়গায় হয়, একটা মিটিং হয় তাদের। কিভাবে জানেন? যেমন আমি 15ই আগস্টের টেলিগ্রামে একটা গ্রুপে প্রধান অতিথি ছিলাম, তারা আছে 13 লাখ, তার মধ্যে 7 লাখ ওই সময় যোগ দিছিল, 7 লাখ। ওখানে প্রায় সারা রাত্রের আলোচনা। একটা হিসাব পাইলাম আমি যে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম, বিভিন্ন মাধ্যমে প্রত্যেকটা আওয়ামী লীগার এখন তারা এরকম 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 50 লাখ করে এক জায়গাতে আছে। এদের সাথে আবার মাসে একবার তাদের নেত্রীর সাথে কথা হয়। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন,
তাদের নেত্রীর নির্দেশ 15ই আগস্টেও নির্দেশনা ছিল কেউ যাইবা না, একজন একজন করে বাইরে হয়ে মার খাইবা না। 21শে আগস্টেও এরকমই নির্দেশনা ছিল। এখন নির্দেশনা, শুধু নির্দেশনা না সামাদ ভাই, মানে আসলে আওয়ামী লীগ শক্তি ক্ষয় করতে চাচ্ছে না, আওয়ামী লীগ তারা জমিয়ে রাখতেছে। রাইট রাইট। তো আচ্ছা, এখন এবার বুঝেন যে কোন ক্ষমতা বলে শেখ হাসিনা বলতেছে ফাঁসির দণ্ড মাথায় নেয়া যে আমি বাংলাদেশে আসতেছি। ওই যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসতেছি ডিক্লার দিব, ওই দিন খালি রাত্রে টেলিগ্রামে বলে দিব যে তোমরা কালকে নামো রাস্তায়। ওই দিনকে ফানা ফিলা হয়ে যাবো ভাই পুরা দেশ। আমি বললাম একজন আওয়ামী লীগের ওই দিনকে ঘরে থাকবো বলেন? আমি যে দল করি, আমি যদি এরকম একটা বিপদে বা প্রয়োজনে ডাক দিই, আমার দলের যদি 5,000 কর্মী থাকে দেশে এক্সাম্পল, তাহলে এই 5,000 জন রাস্তায় আসবে না? আসবে। তাহলে ওই দিনকে দেখবেন এই কোটি কোটি আওয়ামী লীগার যখন হঠাৎ করে রাস্তায় নেমে আসবে, এখন তো দেখতেছি কোথাও আওয়ামী লীগার নাই, কিন্তু আমরা ভিতরে খবর জানি সমস্ত আওয়ামী লীগেরা রাতের বেলা এক জায়গায় হয় সব, যা শুধুমাত্র এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে সম্ভব হয়েছে। তারা প্রতি রাত্রে শপথ বাক্য পাঠ করে। আগে আমরা শপথ করিতেছি যে 6 লাখ 7 লাখ 5 লাখ করে মুজিব সেনা তারা শপথ বাক্য পাঠ করে, যে আমরা শপথ গ্রহণ করিতেছি যে নেত্রী যেদিনকে আমাদেরকে ডাক দিবে আমরা আমাদের যা কিছু আছে নিজের জীবন উৎসর্গ করতে আমরা রাস্তায় যাব। প্রতিদিন তারা শপথ নিয়ে তাদের অনুষ্ঠান শুরু করে। এই তথ্য কি কারো কাছে আছে? আপনি আমি তো দেখতেছি যে আওয়ামী লীগের নাই। আচ্ছা ধরেন শেখ হাসিনা রওনা হইল বাংলাদেশের দিকে, ঘোষণা দিল কালকে আসবো। উনি আগের দিন ওনার সব নেতার কর্মীর কাছে মেসেজ পোস্টে ওই একটা রাত্রি যথেষ্ট যে তোমরা নামো। এখন সরকার প্রশাসন তো জানে যে আওয়ামী লীগের নাই কোথাও, পরদিন যদি 1 কোটি আওয়ামী লীগের রাস্তায় নামে তখন ওদের ঠেকানো তো দূরের কথা, কে কোনখান দিয়ে পালাইবো। তারা 2 বছর ধরে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা বাড়ি ঘরে থাকতে পারতেছে না। এই যে টেলিগ্রামে তারা যে যোগ দেয়, কেউ জঙ্গলে থাকা, কেউ নৌকায় থাকা, কেউ রাস্তায় থাকা, তাহলে এরা এই 2 বছরে যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে, যেদিনকে ওরা রাস্তায় নামবো এটার বহিঃপ্রকাশটা কি পরিমাণ হইতে পারে। এটাই আমি বলছি যে এটাই হলো সবচেয়ে মারাত্মক। যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হবে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করতেছে, আমার অবজারভেশন শেষ। আমি বললাম শেখ হাসিনা কালকে যদি ডাক দেয়, কালকে লগি বৈঠা নিয়া বা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া 1 কোটি আওয়ামী লীগের রাস্তায় নামবে, 1 কোটি। তখন এই হঠাৎ, এখন তো আপনাদের কোনো প্রিপারেশন নাই, আওয়ামী লীগ তো নাই। সকাল হলে দেখবেন যেদিকে চাইবেন সেদিকে লিগ, যেদিকে চাইবেন সেদিকে জয় বাংলা। তখন আপনি ঠেকানোর চিন্তা করতে পারবেন না, পালানোর চিন্তা করতে হবে। আর পালাইতে যাইয়া প্যাচে পড়ে যাবেন। 3 দিকে ভারত, একজনও পালাইতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বিশ্ব রেকর্ড করে। এই জিনিসটা আমি বললাম। যদি তারেক রহমানের নলেজে এগুলো যায় তাহলে আমি বলবো যে এসব ঠেকানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। আওয়ামী লীগ এখন সংগঠিত, আর শেখ হাসিনা যেদিন আসবে এই কোটি কোটি লিগারই নামবে। ওই দিন পালানোর কোনো রাস্তাও আপনারা পাবেন না। আরো আওয়ামী লীগের প্লাস, এই যে দেশে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেতেছে, 6 মাসেই তো 10 লক্ষ, আমাদের কাছে হিসাব আছে। তারেক রহমানের 6 মাসে 10 লক্ষ শ্রমিক বেকার হয়েছে, আরো ধারাবাহিক ভাবে চলতেছে। 1 আর নাম্বার 2, এই যে গ্যাস নাই, পানি নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি,
আমাদের মতন সাধারণ নাগরিকরা আরো বেশি ক্ষিপ্ত। তখন দেখবেন ওই 1 কোটি আওয়ামী লীগের সাথে আরো কোটি কোটি জনতা যোগ দিয়া কোনো লড়াই হবে না, তো বিজয় মিছিল হবে। এই 1 কোটি লীগের নামার সাথে সাথে তাদের সাথে আরো কোটি কোটি জনতা যোগ দিয়ে বিজয় মিছিল করবে, এখানে কোনো লড়াই হবে না। ওরা শুধু পালাবে, আর পালাইতে গিয়ে যেগুলো সামনে পড়ে যাবে এগুলো তো মনে করেন যে খতম। পালাইতে গিয়ে যেগুলো সামনে পড়বে এগুলো খতম, কিন্তু এই অপ্রতিরোধ শক্তির সামনে দাঁড়াইতে পারবে না কেউ। আমি চ্যালেঞ্জ করতেছি, আমি 39 বছর ধরে রাজনীতি করি, আমি ভাবতাম, এটা নিয়ে গবেষণা আছে আমার, যে শেখ হাসিনা কোন শক্তি বলে, কেন সে বলতেছে ফাঁসির দণ্ড নিয়ে বাংলাদেশে চলে আসবে, তখনই আমার গবেষণাটা শুরু। এখন আমি সব পেয়েছি, এবং এই কারণেই আমি আওয়ামী লীগের ওই টেলিগ্রামে যাইতে রাজি হয়েছি। প্রতিদিন রাত্রে কমপক্ষে 1 কোটি আওয়ামী লীগার শপথ বাক্য পাঠ করে কোরআন সামনে রেখে, নেত্রী যেদিন ডাক দিবে আমরা নিজেদের জান নিয়ে জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, দিয়ে রাজ্যে তাদের যোগাযোগ শুরু হয়। আপাত দৃষ্টিতে কোথাও দেখতেছি না আওয়ামী লীগের নাই। এটি হলো শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি। এই কারণে সে ওই আমেরিকার শর্ত, ইউরোপীয় ইউনিয়নের শর্ত বা জাতিসংঘের শর্ত এগুলো পরোয়া করে না। উনি ওনার ইচ্ছা মতো ডেট দিবে, এমন হইতে পারে ডেট আমি সেপ্টেম্বরে আসবে বলছি না, এরকম ডেট একটা আমি শুনতেছি, কালকেও ঘোষণা আসতে পারে শেখ হাসিনা আসতেছে। সবচেয়ে বড় ভুল করছে বিএনপি, যে ডক্টর ইউনূস সেটা একটা বদমাশ লোক, এটা ওনারাও জানে। কলমের খোঁচায় আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে নিষিদ্ধ করছে। তারেক রহমানের সরকার সেটাকে আবার আইনে পরিণত করছে। একবার ভেবে দেখে নাই যে এই আইনের দ্বারা অবশ্যই বিএনপি বাংলাদেশে নিষিদ্ধ হবে, টুডে অর টুমরো। আমি বললাম অবশ্যই নিষিদ্ধ হবে। 21শে আগস্ট ঘটেছিল, সেই কারণেই তো তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে। সামাদ ভাই, হ্যাঁ, আমরা জানি 21শে আগস্টের ফলে একটা সময় ছিল, আমরা 1990-91 সালে এরশাদ সরকারের পতনের পর শেখ হাসিনা খালেদা জিয়া মানে এক টেবিলে বসে কথা বলছিলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা কিভাবে অগ্রযাত্রার মানে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে কথা বলছেন। কিন্তু 21শে আগস্ট একটা ফ্যাক্টর, 21শে আগস্টের পর কিন্তু দুই নেত্রীর মুখ দেওয়াতেই বন্ধ হয়ে গেছিল। কিন্তু বিষয়টা আপনারা যেভাবে বলছেন বা আপনি জানলে যেভাবে বলছেন, আমি দর্শকদের পক্ষ থেকে একটু উল্টো বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ চলে আসবে বা আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে আসবে, এত জঙ্গি যে মুক্তি পেয়েছে, একদিকে তো অনেকেই বলছেন, আমি বলছি না, অনেকেই বলছেন জামাত বা সরকার অনেক জঙ্গিকে লালন পালন করছেন এই আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এরা কি বসে থাকবে? এই জঙ্গিরা কি বসে থাকবে? কি বলবেন এই বিষয়ে? এদের এদের সংখ্যা তো খুব কম। চোর রে চোর বললে এরা দৌড় দেওয়া ছাড়া আর কিছু থাকে না। এই যে 2 বছর ধরে নির্যাতিত কোটি কোটি আওয়ামী লীগের যখন রাস্তায় নামবে, আপনি এই জঙ্গিদের আবার তাদের সাথে আমি কি বলছি, এদের প্রতিরোধ করার মতো কোনো শক্তি থাকবে না। তো এই সব জঙ্গি পালাতে যেয়ে কিছু মারা যাবে, কি কর না কর ভাই, কয়জন আছে জঙ্গি এদেশে, ওইটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমি শেখ হাসিনা দেশে চলে আসার বিষয়টা যে গবেষণা করছি, এবং আমি নিজেও আশ্চর্য হয়েছি, তারেক রহমানের কাছে খবর আছে কি না আমি জানি না। শেখ হাসিনা যেদিনকে অর্ডার দিবে আমি আসছি, একজন আওয়ামী লীগের ঘরে থাকবে না। জঙ্গি কয়জন আছে এই দেশে, তাদের সাথে আরো এই দেশের জনগণ যোগ দিবে। কোন জনগণ? এখন দেশে আওয়ামী লীগের নাই, এটা ঠিক আছে, তারা কোথায় আছে এটা বললাম, তারা কথা বলতেছে না। এখন যারা কথা বলতেছে কোটি কোটি মানুষ, যে শেখ হাসিনা ভালো ছিল,
শেখের বেটি ভালো ছিল, সে গ্যাস দিছে, বিদ্যুৎ দিছে, আমাদের চাকরি যায় নাই, এই লোকগুলো সব যোগ দিবে তাদের সাথে। জঙ্গিদের সংখ্যা কিন্তু এদেশে খুব একটা বেশি নাই। এরা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটতে যাইতেছে, নতুন যে বিপ্লবটা ঘটতেছে, এই ধরনের কোনো বিপ্লব অতীতে কখনো ঘটে নাই। আর পৃথিবীতে এটাই স্বাভাবিক, যেটা আগামীকাল ঘটবো এটা অতীতের চাইতে অনেক ভয়ঙ্কর হয়, অনেক ফাস্ট হয়। আপনাকে কি বলতেছি, যে 4 কোটি 5 কোটি আওয়ামী লীগের প্রতিদিন রাইতে এক জায়গায় হয়, তারা নেত্রী যেদিন বলবে ওই দিন রাস্তায় নামবো। এদের এদের সাথে যোগ দিবে আরো কোটি কোটি জনতা, সংক্ষিপ্ত প্লিজ। কোটি কোটি জনতা যোগ দিবে এই দিন। এই জঙ্গি টঙ্গি যেদিন বলতেছেন, এরা শুধুমাত্র পালাইতে লেগে কিছু মারা যাবে, আর বাকিগুলা কি হবে জানি না। এখানে কোনো প্রতিরোধ করার মতো কোনো শক্তি থাকবে না। সব প্রশাসন চেয়েছে দেখবে, যখন কোটি কোটি লোক রাস্তায় নামবে খালি হাতেই, লিগাররা তো আর খালি হাতে নামবে না, তারা জীবন দেওয়ার জন্য নামবে। সেখানে প্রশাসনের আর কিছু করা থাকবে না, প্রশাসন থাকবে ঘরে। আর এরা পালাইতে যে কেউ মারা যাবে, পালাইতেও পারবে না, 3 দিক ভারত। এই জন্য বললাম যে বাংলাদেশকে এমন একটা ইতিহাস সামনে ঘটতে যাইতেছে, এই জিনিসটাই আসল ব্যাপার হলো কি, জঙ্গিদের এদের কিন্তু ঘেলু থাকে। হ্যাঁ, আমি শেষ করি, এটা কিন্তু স্বীকার করতে হবে আপনাদের। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই ব্যক্তি বলছে আমি বাংলাদেশে আসছি। তাহলে এর কারণটা কি? এটা যেমন আমরা গবেষণা করে বের করলাম, কিন্তু তারা এটা গবেষণা করার মতো ক্ষমতা, ব্রেন, ঘেলু, শিক্ষা দীক্ষা তো তাদের নাই। তাদের আছে কোনটা? বাহ রে বাহ, শেখ হাসিনা এয়ারপোর্টে আসবো, আমরা ধরে নিয়ে যে ফাঁসি দিয়ে দিব। ওরা এইটুকু পর্যন্ত ভাবতে পারবে, এর বাইরে ভাবার মতো ক্ষমতা তাদের নাই। এই হলো বলাৎকার বাহিনী। বলাৎকার বাহিনীরা পৃথিবীতে কি করে দেখেন না? এরা এরা দিল্লি দখল করতে চায়, ওই ভারত তো দখল করবেই, আমেরিকা পর্যন্ত দখল করে ফেলতে চায় এরা। তাহলে এদেরকে নিয়ে আর বলার কিছু নাই।